শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি নুহাস সাওম। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক AFM আলিমুজ্জামানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি সেলিম আল দীন স্মরণোৎসবের সময়সূচি। বাংলাদেশ গ্রাম থিয়েটার ঢাকা বিভাগ ও ঢাকা থিয়েটারের যৌথ উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে সেলিম আল দীন স্মরণোৎসব 2016। উৎসবে অন্যান্য আয়োজনের পাশাপাশি বিভিন্ন নাট্যদলের মোট 7টি নাটক মঞ্চায়িত হবে। সেলিম আল দীন স্মরণোৎসব চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এবার চলতে থাকা সাংস্কৃতিক উৎসব, প্রদর্শনী ও মেলার সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন 4টি জেলার সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। 64 জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনায় উৎসব চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকলা প্রদর্শনী পাললিক প্রাণ মাটি প্রতীক। প্রদর্শনীতে শিল্পীর 52টি চিত্রকর্ম ও বাস্তব সময়ের নিরিখে 2টি স্থাপনা শিল্প স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী শামীম সুব্রানার চিত্রকলা প্রদর্শনী হোয়াট আই টক অ্যাবাউট হোয়েন আই টক অ্যাবাউট লাইফ। প্রদর্শনী দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 31 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 দেখবেন হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক একদিন ছুটি হবে। না কিছু না, এমনি একটু মন খারাপ আর কি। এমনি একটু মন খারাপ করার মতো মেয়ে তুমি না। কি হয়েছে বলো? না মানে বাবার কথা মনে পড়ছিল, মাকেও মনে পড়ছিল। আমার জীবনটা তেমন না হলেও পারত। রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। তাই গেটআপ নিয়ে থাকবেন না অফিসে যাবেন? চলেন যাই। মানে কি আপনি এই গেটআপে অফিসে যাবেন? অফিসের লোকজন হাসাহাসি করবে না? আরে লোকজন হাসাহাসি করবে কেন? আমি কত টাকা দিয়ে এইসব জামা কাপড় কিনেছি আপনি জানেন? পোশাকের মধ্যে কি দাম লেখা থাকে? ও হ্যাঁ, আমি তো ট্যাগও ছিঁড়ে ফেলেছি। এখন আপনি যান, বাসায় যান, বাসায় গিয়ে চেঞ্জ করে আসেন, আমি অফিসে যাচ্ছি। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের শুভ সন্ধ্যার অতিথি একাধিক সঙ্গীত গ্রন্থের প্রণেতা ওস্তাদ মুন্সী রইসউদ্দিনের ছেলে, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিক্ষক AFM আলিমুজ্জামান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালোই আছি, ভালো লাগছে। এবং অনেকদিন পর পর কিন্তু আপনার দেশে আসা, হয়তো ভালো লাগার পরিমাণটা তো অবশ্যই বেশি। আসলে আমি প্রবাসী জীবন যাপন করছি 22 বছর যাবত। আগে আমেরিকায় ছিলাম, এখন কানাডাতে থাকি, টরন্টো শহরে।
তা প্রবাসী শিল্পী হিসেবে এসছি এবার এখানেও পারিবারিক কারণেই এসছি। ভালো লাগছেও, সব কিছুই ভালো লাগছে বাংলাদেশে। এই যে দেশ থেকে এত দূরে থাকেন, তো দেশকে কতখানি অনুভব করেন? প্রাণ দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে অনুভব করি সব কিছু। ওস্তাদ মুন্সী রইসউদ্দিনের ছেলে, তো সেই জায়গাটা থেকে যখন এই যে দেশের প্রতি একটা টান এবং ওনার ছেলে হিসেবে নিজেকে যে অনুভব করার ব্যাপারটা, আসলে দুটো সংমিশ্রণটা কেমনভাবে কাজ করে আপনার মধ্যে? আসলে আব্বা তো একটা মহিরুহ ব্যক্তিত্ব মার্গীয় সঙ্গীতের, ওস্তাদ মুন্সী রইসউদ্দিন, যিনি নামেই পরিচিত। তারপর তার মৌলিক গ্রন্থ, তার মৌলিক রাগ সৃষ্টি, 357টা রাগ সৃষ্টির কারণে তিনি অমর হয়ে আছেন। তিনি 1973 সালের 11 এপ্রিল ইন্তেকাল করেন এবং তখন থেকেই এবং তার আগে থেকে তার অনুমতি নিয়ে আমি গান শেখাচ্ছি। এবং এই যে গান শেখানোর যে পরম্পরা, এটা তার কাছেই আমি তালিম পেয়েছি। কীভাবে শেখাতে হবে, কীভাবে পদ্ধতিগতভাবে শেখাতে হবে, মেথডিক্যাল ওয়েতে শেখাতে হবে, যেটা অনেকেই হয়তোবা সেভাবে শেখাতে চান না বা করেন না, শেখান না। আচ্ছা, ছোটবেলা থেকে তো বাবার কাছেই প্রথম তালিম নেয়া, হ্যাঁ। তো সেই সময়কার আগ্রহটা কি আপনার মধ্যে বেশি ছিল নাকি বাবাই গান শিখিয়েছেন? না, বাবা গান শেখাতেন। তখন বাবার সেই সময়ের ছাত্রছাত্রীরা বাবার কাছে এসে গান শিখতেন। এবং আব্বার এখানে যত সিনিয়র শিল্পী ছিলেন বাংলাদেশের, সবাই বেশিরভাগই আমার আব্বার ছাত্রছাত্রী। বেদারউদ্দিন আহমেদ সাহেব, উনি আমার গুরু ছিলেন নজরুলগীতির। ফেরদৌসী আপা, সঞ্জিদা আপা, ফাহমিদা আপা, লতিফা চৌধুরী, সবাই আব্বার ছাত্র। আবু বকর খান, সবাই আব্বার ছাত্রছাত্রী ছিলেন সেই 50s, 60s, 70s and 80s। সেখান থেকে আপনার মধ্যে এক রকমের আগ্রহ তৈরি হয় নিজের গান ওই করার? পাশে বসতে হতো, আব্বার পাশে বসে শুনতাম সবারই গান। ছোট্ট তখন আমি, ওই আস্তে আস্তে পেয়ে গেলাম। আর রক্তের মধ্যে গান তো এসে যেত। আচ্ছা, বাবার কাছে ছাড়াও তার পরবর্তীতে আর কোন কোন ওস্তাদের কাছে গান শেখা হয়েছে আপনার? আমি শ্রদ্ধা ভরে আমার অনেক কয়জন আমার গুরু, শ্রদ্ধা ভরে আমি সব গুরুকে স্মরণ করছি। যেমন প্রথমে ওস্তাদ গুল মোহাম্মদ খান, ওস্তাদ ফুল মোহাম্মদ, সুধিন্দা আমার গুরু, এখনো বেঁচে আছেন। বেদারউদ্দিন সাহেব, শেখ লুৎফর রহমান, হাসান আলী খান। এছাড়াও মানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ পেয়েছি। এবং আমি কাউকেই কখনো অশ্রদ্ধা করি না, এটা আমি বুঝি বা বিশ্বাস করি আব্বার কাছ থেকে পাওয়া কোনো গুরুর কাছে একটা গান যদি শেখা হয় তাই গুরুভাবে মানতে হবে। অবশ্যই। সঙ্গীত গুরুমুখী বিদ্যা, একটা ঐশ্বরিক স্পিরিচুয়াল একটা পাওয়ার থাকে তার মধ্যে। যদি আমি সেই গুরুকে শ্রদ্ধা করি, তার আশীর্বাদটা আমার অটোমেটিক্যালি চলে আসবে, এটা আমি বিশ্বাস করি। আমরা আরো অনেক গল্প করবো, তবে একটি গান শুনবো এখন। আমি একটু নজরুলগীতি গাই, আর অবশ্যই। বিশেষ করে আমি নজরুলগীতির পারফর্ম করেছি। আমি টিভির সেটে আসলাম 22 বছর পরে। এটি নজরুল সঙ্গীতই, তাহলে নজরুল শুনি সঙ্গীত আমরা। গাচ্ছি, আমি 2 লাইন শোনাচ্ছি। সুরেও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরেও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে। আমরা জানি যে আপনার আসলে নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি একটি অন্য রকমের মায়া বা অন্য রকমের টান কাজ করে, তো এই আগ্রহটার প্রতি আসলে কারণটা কি? এটা আমি বলবো, উচ্চাঙ্গ সঙ্গীত হলো সব সঙ্গীতের রুট। এটাকে যদি মনের মধ্যে আত্মযোগ করে দিতে পারি, তাহলে পরে সব সুরটাই মনের মধ্যে থেকে বের হতে পারে। তারপরে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানগুলি ছোটকাল থেকেই ভালো লাগতো, তার সুর এবং বাণীও মনের মধ্যে টান দিত, যার কারণেই ওই নজরুলের প্রতি ছোট থেকেই আগ্রহ, ছোট থেকেই আগ্রহ ভীষণভাবে। আমি রবীন্দ্রসঙ্গীত গাই, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের প্রতি সেই রকম আগ্রহ আমার ছিল না কখনো। এবং এই নজরুল সঙ্গীতকে নিয়ে আপনার কিন্তু একটি অ্যালবামও প্রকাশিত হয়েছে, যেটা গত বছর প্রকাশিত হয়েছিল। হ্যাঁ। তো কেমন লেগেছে প্রথম অ্যালবামে, যে এত বড় একটি সঙ্গীত জীবনের এটি প্রথম অ্যালবাম, কেমন লেগেছে অ্যালবামটি কাজ করে?
এটা তো বিরাট বড় কথা। ছোট্ট করেই বলবো, আসলে অ্যালবাম করার ইচ্ছা ছিল হালকাভাবে। এটা আমার সহধর্মিণী মালা, জোবায়দা পারভিন মালা, ওর পুনঃ তাগিদে এবং প্রেশারের কারণেই আমাকে অ্যালবামটা বের করতে হয়। কারণ আমি একসময় শিল্পকলা একাডেমিতে চাকরি করেছি এবং সঙ্গীত বিভাগে আমি একটা দায়িত্ব পালন করেছি, এবং যারা সবাই নতুন শিল্পীরা আসতো তাদেরকে আমি চেষ্টা করতাম তাদের জন্য আরও একটু বুস্ট আপ হতে পারে। আমার দিকে আর আমি চিন্তা করিনি। আমার দিকে চিন্তাটাই এত বছর পরে আমার ওয়াইফ আমাকে সেই প্রেশারাইজ করার কারণেই। অবশ্যই এটা আসলে কিন্তু এটা আশ্চর্যজনক ব্যাপার যে এতগুলো দিন ধরে আপনি সঙ্গীতে পরিচালক হিসেবে কাজ করেছেন, সঙ্গীতের শিক্ষক হিসেবে কাজ করেছেন, কিন্তু এবার প্রথম আপনার অ্যালবাম প্রকাশিত হলো। জি, হলো, এটা আমার বড় অ্যাচিভমেন্ট পেয়েছি। এবং অ্যালবামটির মিউজিক কম্পোজ করেছেন দুর্বাদল চ্যাটার্জি, ভারতের অত্যন্ত বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী এবং বেহালা বাদক। তিনি আমার এটা অ্যারেঞ্জ করে দিয়েছেন এবং মিউজিকটা অপূর্ব সুন্দর মিউজিক তিনি করেছেন। আমি আপ্রাণ চেষ্টা করেছি, যতটুক পারি গেয়েছি। সবার গলায় সব রকম সবসময় পাওয়ার থাকে না, ওইটুকুই মেনটেন যতটুকু করতে পেরেছি সেটি করেছি। মানে গানের সিলেকশনটা কি আপনার ছিল, নিজের পছন্দের গানগুলোকে? আমার পুরো ফ্যামিলির, আমার ওয়াইফের বিশেষ করে, তারপর আমার 3 ছেলে মেয়ে, ওরা 3জনই গান করে, তাদেরও চয়েস ছিল, সাপোর্ট ছিল, সহযোগিতা ছিল। অনেক গান বাছাই করে, প্রায় 100টা গানের মধ্যে বাছাই করে এই যে 12টা গান করেছি। অ্যালবামটির নাম হচ্ছে কবির স্পন্দন। নামকরণটা এত সুন্দর, ব্যাখ্যাটা তো অবশ্যই শুনতে হবে। কবির স্পন্দন, আসলে কি দিব নাম চিন্তা করছিলাম, তখন দুর্বাদল দা বললেন আমাকে, জামান ভাই আপনার ছেলে স্পন্দন এখানে এসছে। আমার ছেলে ভালো সুন্দর গিটার বাজায়, গানও করে, গিটারও বাজায়। তো আমার গানে ও গিটারও বাজিয়েছে। বাহ। এবং বললেন যে এটা তো কবির গান, কবি নজরুলের গান, আপনি স্পন্দন নাম দিয়ে দেন ওর মধ্যে। ওই যে কবির স্পন্দন, এটার মিনিংও আছে, সুন্দর মিনিং। কারণ কবির স্পন্দন থেকে সুরগুলি বের হয়ে এসছে, তাই না? সেই জন্য কবির স্পন্দন আমি হিসেবে রেখেছি। আচ্ছা, এখানে বললেন তো যে আপনার ছেলে এখানে গিটার বাজিয়েছে, এছাড়া আর কি যন্ত্রানুষঙ্গ এখানে ব্যবহার করা হয়েছে? আচ্ছা, এখানে ব্যবহার করা হয়েছে সরোদ, সেতার, কিবোর্ড, তবলা, এসরাজ, আর অনেকগুলো যন্ত্র দিয়ে এইটুকুই। mix করে। আমি হালকা যন্ত্রের দিকে আমি যাইনি। আচ্ছা, আমি আর ওই এখনকার যে প্রযুক্তির মধ্যে আমি যাইনি। আমি চেয়েছি একবারে রুটটা আমি রাখতে চাই, সেই জন্য। এবং যারা বাজিয়েছেন আমার সঙ্গে, তারা ভারত বিখ্যাত এক একজন। আমরা আরো অনেক গল্প করব, তবে একটি গান শুনবো এখন। আমি এখন একটা গান করব, সেটা আমার আব্বার সুর করা। ওস্তাদ মুন্সির হোসেনের একটাই গান জীবনে আধুনিক গান সুর করেছিলেন, এবং এই লেখাটা ছিল, গানটা কথা ছিল কবি আজিজুর রহমান সাহেবের। ঘুমাও 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 রজনীগন্ধা, আকাশের চাঁদ ঘুমিয়েছে ওই, আকাশের চাঁদ ঘুমিয়েছে ওই, দূর বনে নামে তন্দ্রা, ঘুমাও রজনীগন্ধা, ঘুমাও 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 রজনীগন্ধা। শির 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 শিশির ঝরারো ছন্দে, বর্ষারাতেরো বকুল বনেরো গন্ধে, তোমার যখন পোহাবে রাত্রি, আমার তখন সন্ধ্যা, ঘুমাও রজনীগন্ধা, ঘুমাও 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 রজনীগন্ধা। আসলে এই গানটা নিয়ে কমেন্টস করার সাধ্য আমার নাই। তো এই যে কথা বলছিলাম গান নিয়ে, এবং আপনার একটি অ্যালবাম তো প্রকাশিত হয়েছে, এবং আরও যে একটি স্বপ্ন ছিল সেটা ছিল গানের একটি স্কুল করার, যেটা কানাডাতে আছে। তো সেই স্কুলটা এখন কি অবস্থা, কি ধরনের কার্যক্রম মেনটেন করা হয় সেখানে? সুন্দর প্রশ্ন। এটা আমার অত্যন্ত ছোটকালের স্বপ্ন যে একটা সঙ্গীত স্কুল করব,
এবং করেওছি আমি। এটা আমার আব্বার পেন নেম আলম্পিয়া, এই নামে স্কুলটা আমি টরন্টোতে করেছি 2005 সালের অগাস্টে। তা সেই স্কুলটা এখন চলছে, পুরোদম স্কুলটা চলছে, শুধু সঙ্গীতের স্কুল না, এটা ইনস্টিটিউট। আচ্ছা। ওখানে উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, গজল, এগুলো তো সাবজেক্ট রয়েছে। প্রত্যেক সাবজেক্টের টিচার আলাদা, আমি একা শেখাই না কিন্তু। মিউজিক ছাড়াও কি সেখানে আর কোনো কিছু শেখানো হয়? হ্যাঁ, ওখানে আর্টের ক্লাস রয়েছে, নাচের ক্লাস রয়েছে, তবলার ক্লাস রয়েছে, গিটার ক্লাস রয়েছে, কিবোর্ডের ক্লাস, পিয়ানোর ক্লাস রয়েছে, এবং মেইনলি যেটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, ওটা বাংলা ক্লাস রয়েছে। বাহ। ওখানে কানাডায় জন্মগ্রহণকারী বাচ্চারা, ওরা তো মানে বাংলা এখানে বলতে- প্রবাসী বাংলাদেশি ছাড়া ফরেনাররা যারা থাকে হ্যাঁ, তারাও এসে গান শিখছে, তারাও এবং গান সেটা বাংলা শিখছে, ভাষায়। তালিম নিয়েছে। চমৎকার একটি উদ্যোগ। বাংলাদেশ থেকে এত দূরে থেকেও এরকম একটি উদ্যোগ নিয়েছেন। আশা করি বাংলাদেশেও এরকম একটি স্কুল একটা সময় প্রতিষ্ঠিত হবে। এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, আমাদের শুভ সন্ধ্যায় এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমি তোমাকে ছোট্ট করে একটু বলবো, স্কুলটায় যে বাচ্চারা গান শেখে তাদেরকে আমি চেষ্টা করছি বাংলা সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য। কানাডার মেইন স্ট্রিম কালচারে যেন তারা ওইভাবে অ্যাক্ট করতে পারে এবং ওটাকেও সিকিউর করতে পারে, এবং বাংলার রুটটাকে যেন তারা সবসময় রাখতে পারে। এই চেষ্টাটা আমি করে যাচ্ছি, করে যাবো। এবং এক্ষেত্রে তোমাকে ধন্যবাদ নুজহাত, এনটিভিকে আমার প্রাণঢালা শ্রদ্ধা, শুভেচ্ছা, এবং শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী আপনারা যারা দেখছেন, আপনাদেরকে আমার শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। শুভরাত্রি।